আজকে আমি আবার নিয়ে চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে গল্পের ৮ পর্বটা। আমার চ্যানেলে ইতিমধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ পর্ব দেওয়া হয়ে গেছে। আজকে আমি ৮ পর্ব পাঠ করতে এসেছি। যদি আমার এই ৮ পর্ব পাঠটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড আমার এই ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। তাহলে আজ শুরু করা যাক বিন্দুর ছেলে গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ৮ পর্ব। বাড়ির সম্মুখ দিয়ে স্কুলে যাইবার পথ। প্রথমে কয়েকদিন অমূল্য ছাতির আড়াল দিয়া এই পথ দিয়ে গিয়েছিল। আজ দুদিন ধরিয়া সে লাল রঙের ছাতিটি আর পথের একধারে বাইরে গেল না। চাহিয়া চাহিয়া বিন্দুর চোখে ফাটিয়া জল পড়িতে লাগিল। তবু সে চিঁড়ের ছাদের আড়ালে বসিয়া তেমনি এক দৃষ্টিতে পথের পানে চাহিয়া বসিয়াই রইল। সকাল ৯টা ১০টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়া কত ছেলে হাঁটিয়া গেল। স্কুল ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল, কিন্তু সেই চরণ সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না। সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়া আসিয়া নরেনকে আড়াল করে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ নরেন, এই তো স্কুলে যাবার সোজা পথ, তবে কেন সে এদিক দিয়ে আর যায় না? নরেন চুপ করিয়া রইল। বিন্দু বলিল, বেশ তোরা দুই ভাই গল্প করিতে করিতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তার নিজের ধরনের অমূল্যকে ভালোবাসিয়াছিল। চুপি চুপি বলল, সে লজ্জায় আর যায় না মামি, এই হোতা হয়ে ঘুরে যায়। বিন্দু কষ্টে হাসিয়া বলল, কি তার কিসের লজ্জা রে? না না, বলিস তাকে সে যেন এই পথেই যায়। নরেনের মাথা নাড়িয়ে বলল, কক্ষনো যাবে না মামি। কেন যাবে না জানো? বিন্দু উৎসুক হইয়া বলিল, কেন? নরেন্দ্র বলল, তুমি রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, তুই বল। তাদের বাড়ি বলে পাঠাবে না তো? না না, বলবো না, তুই বল না কি হয়েছে। আমার মাকেও বলে দেবে না তো? আরে বাবা, বলছি তো না বলবো না, বল। বিন্দু অধীর হইয়া বলিল, না রে না, বলবো না, আমি কাউকে কিছু বলবো না। নরেন্দ্র ফিসফিস করিয়া বলিল, থার্ড মাস্টার অমূল্যের আচ্ছা করে কান মোলা দিয়েছে। এক মুহূর্তে বিন্দু আগুনের মতন জ্বালিয়ে উঠিয়া বলিল, কেন দিল গায়ে হাত তুলতে? আমি তো মানা করে দিয়েছিলাম। নরেনের হাত নাড়িয়া বলল, তার দোষ কি মামি? সে নতুন লোক, আমাদের চাকর, এই হেবলা শালা বজ্জাত, সে এসে মাকে বলেছে। আর আমার মাটিও কম বজ্জাত নয় মামি, সেই মাস্টারকে বলে দিয়েছে। থার্ড মাস্টার অমনি আশ্চর্য, কান মুলেছে। কি রকম করে জান মামি? এই রকম করে ধরে। বিন্দু তাকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বলল, হেবো কি বলে দিয়েছে? নরেন বলল, কি জানো মামি, হেবো টিফিনের সময় আমার খাবার নিয়ে যায়, তো সে ছুটে এসে, কি খাবি দেখি নরেন দাদা? মা শুনে বলল, অমূল্য নজর দেয়। অমূল্য কেউ খাবার নিয়ে যায় না। নয়নের কপালে একবার হাত ঠেকিয়ে বলল, কোথায় পায় মামি? তারা গরিব মানুষ, সেই পকেট করে দুটো ঝোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওইদিকে গাছতলায় লুকিয়ে বসিয়া খায়। বিন্দু চোখের ওপরে ঘর বাড়ির সমস্ত সংসার ধুলিতে লাগিল। সেই সময় বসিয়া পড়িয়া বলিল, নরেন তুই যা। সে রাত্রিরে অনেক ডাকাডাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতন ভাত মুখে তুলতে পারিল না। শেষে অসুখ করিয়াছে বলিয়া উঠে গেল। পরের দিন প্রায় উপবাস করিয়া পড়িয়া রইল, অথচ কাহারে কোনো কথা বলিতে পারিল না। একটা উপায় খুঁজিয়া পাইল না। তাহার কেবলই ভয় করিতে লাগিল, পাছে কথায় কহিলে তার নিজের অপরাধে আরও বাড়িয়া যায়। অপরাহ্নে স্বামী আহারের সময় অভ্যাস মতন কাছে গিয়া বসিয়া অন্য দিকে চাহিয়া রহিল, কোনো রকম ভোজ্য পদার্থের দিকে। কাল হইতে সে চাহিয়া দেখিতে পাইল না। ঘরের বাতি জ্বলিতেছে, মাধব নিমীলিত চোখে চুপ করিয়া পড়িয়াছিল। বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল। মাধব চাহিয়া দেখিয়া বললেন, কি? বিন্দু নত মুখে স্বামীর পায়ে একটা আঙুল নখে খুঁটিয়ে লাগিল।
বিন্দু মাধব স্ত্রীর মনের কথা অনুমান করিয়া আর্দ্র হইয়া বললেন, আমি সমস্ত বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে? তার কাছে যাও। বিন্দু সত্যি কাঁদতেছিল, বলল, তুমি যাও, আমি গিয়ে তোমার কথা বলবো, দাদা শুনতে পাবে না। বিন্দু সে কথা জবাব না দিয়ে বলল, আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি খাট মানছি, তুমি তাদের বলগে, আমি পারবো না বলিয়া মাধব পাশ ফিরিয়া শুইলেন। বিন্দু আর কতক্ষণ আশা করিয়া বসিয়া রইল, কিন্তু মাধব কোনো কথাই আর যখন বলিল না, তখন ধীরে ধীরে উঠিয়া গেল। স্বামীর ব্যবহার তার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত একটা প্রস্তর কঠিন ধিক্কার যোজন ব্যাপিত পর্বতের মতন এক নিমেষের মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল। আজ সে নিশ্চয় বুঝিল তাহাকে সবাই ত্যাগ করিয়াছে। পরের দিন প্রাতঃকালে যাদব ছোট বধূকে যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠিয়েছেন। বিন্দুর পিতা পীড়িত, সে যেন অবলম্বন যাত্রা করে। বিন্দু সজল চক্ষে গাড়িতে গিয়ে উঠিল। বামুন ঠাকুর গাড়ির কাছে আসে বলল, বাপকে ভালো দেখে শিগগিরই ফিরে এসো মা। বিন্দু নামিয়ে আসিয়া তার পদধূলি লইয়া তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। বিন্দু এমন নত এমন নম্র হইতে কেউ কোনোদিনও দেখে নাই। পায়ের ধুলো মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল, না মেয়ে, যাই হোক তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়, এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। বামুনের মেয়ে তত্ত্বরে কিছু বলতে পারল না। বিন্দু শীর্ণ কৃষ্ট মুখখানি পানে চাইয়া কাঁদিয়া ফেলল। এলোকেশী উপস্থিত হইল, ক্ষণ করিয়া বলে উঠল, ও কি কথা ছোট বউ, আর কারোর বাপের বাড়ি, মা আবার কি অসুখ হয় না? কিন্তু জবাব দিল না, মুখ ফিরিয়া চোখ মুছিল। কিছুক্ষণ পর বলিল, তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, চললুম আমি। ঠাকুরজি বলল, যাও দিদি যাও, আমি ঘরে রইলুম, সমস্ত দেখে শুনতে পারবো। বিন্দু আরও কথা কইল না, ক্যাচ মানে গাড়ি ছাড়িয়া দিল। অন্নপূর্ণা বামুন ঠাকুরের মুখে ও কথা শুনে চুপ করিয়া রইল। ইতিপূর্বে কোনো একদিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই। আজকে 1 মাসের ওপরে হইল সে একবার তার চোখের দেখা দেখতে পায় না। তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুইতে আস্তে আস্তে গল্প করিতেছিল। নিচের প্রদীপ আলোকে কাঁথায় সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে উঠল, 60 যাওয়ার সময় বলে গেল কিনা, এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভালো ভালো বাড়ি ফিরে আসুক। কথাটা শুনিতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিল, আগাগোড়া কাজটা ভালো করনি বড় বউ, আমার মাকে তোমরা কেউ চিনলে না। অন্নপূর্ণা বলল, সে তো একবার দিদি বলে এলো না, তার ছেলেকে তো জোর করে দিয়ে যেতে পারত, তাও তো করল না। সেদিন সমস্ত খাটনির পর ঘরে এলুম, উল্টে কতগুলো শক্ত কথা শুনিয়ে দিল। যাদব বলিল, আমার মায়ের কথা শুধু আমি বুঝি, কিন্তু বড় বউ, এই যদি না মাপ করতে পারো, বড় হয়েছিলে কেন? তুমিও যেমন, মাধুও তেমনি তেমন, তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণ বধ করলে। অন্নপূর্ণার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। অমূল্য বলিল, বাবা, ছোটো মা কেন আসবে না বলেছে? অন্নপূর্ণা চোখ মুছিয়া বলল, যদি তো ছোটো মার কাছে। অমূল্য ঘাড় নাড়িয়ে বলল, না কেন রে ছোটো মা, তোর দাদা মশাই বাড়ি গেছে, তুইও কাল যা। অমূল্য চুপ করিয়া রইল। যাদব বলিল, যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকিয়ে পূর্বদিনের মতো মাথা নাড়িতে বলল, না। কতটা রাত্তিরে থাকিতে যাদব কর্মস্থান হয়ে যাইবার জন্য প্রস্তুত হইতেন। দিন 5-6 পর এমনি এক শেষ রাত্রি প্রস্তুত হইয়া অন্যমনস্কমনে তামাক টানিতে লাগিল। অন্নপূর্ণা বলে, বেলা হয়ে যাচ্ছে। যাদব ব্যস্ত হইয়া হুঁকোটা রাখিয়া দাঁড়িয়ে বলিল, আজ মনটা বড় খারাপ বড়োবউ, কাল রাত্তিরে আমার মা যেন এই দড়ির আড়ালে এসে দাঁড়িয়েছিল। দুগ্গা দুগ্গা বলিয়া তিনি বহির হইয়া পড়িলেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্ত হয়ে রান্নার কাজ করিতেছে, ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল, বাবু কাল রাতে ফরাসডাঙ্গা চলে গেছেন, মায়ের নাকি বড় ব্যামো। স্বামীর কথা স্মরণ করিয়া অন্নপূর্ণা বুক কাঁদিয়া উঠিল।
কি ব্যামোরে? চাকর বলিল, তা জানি না মা, শুনলাম কীরকম অজ্ঞান টজ্ঞান হয়ে কীরকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যের পর বাড়ি ফিরিয়া আসে যাদব। খবর শুনিয়া কাঁদিয়া ফিরিয়া বলিল, কত সাধ করে সোনার প্রতিমা ঘরে আনলাম বড়বাবু, জলে ভাসিয়া দিলে। আমি এক্ষুনি যাব। দুঃখে আত্মগ্লানি অন্নপূর্ণা বুক ফাটিতেছিল। অমূল্যের চেয়ে বোধ করি তিনি ছোট বউকে বেশি ভালোবাসতেন। নিজের চোখে মুছিয়া স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সন্ধ্যা করিতে বসিয়া দেয়া অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিল। খানিক পর বাইরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চাপিয়া ধরিয়া দুই কানে আঙুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিল। মাধব রান্নাঘরে অন্ধকার দেখিয়া এই ঘরে আসে। অন্ধকারে অন্নপূর্ণাকে শুষ্ক করে বলে, বউঠান শুনেছ বোধ হয়? অন্নপূর্ণা মুখ তুলিতে পারিল না। মাধব কহিল, অমূল্য যাওয়ার একবার দরকার বোধ করি, শেষ সময় উপস্থিত হয়েছে। অন্নপূর্ণা উপুর হইয়া পড়িয়া ফুঁক কাড়ি উঠিল। যাদব ও ঘর হইতে পাগলের মতন ছুটিয়া আসিল। এমন না মধু, বলিস না। আমি বলছি হয় না। আমি জ্ঞান অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান এই বয়সে কখনো এমন শাস্তি দেবে না। মাধব চুপ করিয়া রইল। যাদব বলিল, আমাকে সব কথা খুলে বলো, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনব। এই উত্তলে হাসান মধুর গাড়ির সঙ্গে আছে। মাধব বলিল, আমি উতলা হইনি দাদা, আমি নিজেই এই রকম করছেন, কিছুই করিনি। ওরে ওঠো বউঠান, আয় অমূল্য। মাধব বাধা দিয়ে বলিল, রাত্রিটা যাক দাদা। না না, সে হবে না, তুই অস্থির হোস নে মধু, গাড়ি ডাক, নইলে আমি হেঁটেই যাব। মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিয়া চারজনে উঠিয়া বসিলেন। যাদব বলিলেন, তারপর? মাধব কহিল, আমি তো ছিলুম না, ঠিক জানি নে। শুনলাম দিনচারেক আগে খুব জ্বর, ঘন ঘন মূর্ছা যাচ্ছে। তারপর এখনো পর্যন্ত কোনো ওষুধ কি জিনিস সেটা গালে দেওয়া হয়নি। ঠিক বলতে পারছি না কি হয়েছে, কিন্তু আশা আর নেই। যাদব জোর দিয়া বলে উঠিল, খুব আছে, 100 বার আছে। মা আমার বেঁচে আছেন। মধু, ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তৎক্ষণাৎ অনবরত হইয়া অগৈজ পদধূলো মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল। আজকে আমার পাঠ এই পর্যন্তই ছিল। আজকে আমার পাঠ ছিল বিন্দুর ছেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পর্ব 8। যদি আমার এই 8 পর্ব ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দেবেন।